আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এইচ.এফ. ফারুক হোসেন। অনলাইন মাদ্রাসা গাইডলাইন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের সিরিজের 9 নম্বর ভিডিও। তার আগে আমরা 8 নম্বর ভিডিওতে দেখেছিলাম অনলাইন ক্লাসের ফি কত নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ভিডিওতে আমরা দেখব ছুটির নিয়ম, নামাজের সময়, টাইম জোন, প্লাস হচ্ছে কতটা ক্লাস নেওয়া উচিত একজন অনলাইন শিক্ষক হিসেবে। তো এইসব বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের এই সুন্দর প্রেজেন্টেশন পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে আমরা ফ্রিতেই আপনাকে এই পিডিএফটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি যে দিনে কতটা ক্লাস নেওয়া উচিত একজন অনলাইন শিক্ষকের, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা রুটিন মেনে সে ক্লাস নেবে। কারণ হচ্ছে রুটিন না মেনে যদি আপনি কাজ করেন অনলাইনে, তাহলে আপনাকে এখানে সফলতা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। দেখা যাচ্ছে যে ক্লাস কম নিলে হচ্ছে আপনার হচ্ছে ওরকম আপনি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন না। আবার বেশি ক্লাস নিলে হচ্ছে কোয়ালিটি কমে যাবে। তো সেই জন্য আপনাকে সব কিছু বিবেচনা করে কোনটা করলে আপনার জন্য বেটার হবে, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো আপনি যদি আমরা দেখি শুরুতে কতটা ক্লাস নেওয়া উচিত আমাদের, ঠিক আছে। তো আপনি যদি একদম ফার্স্ট দেখেন যে দিনে সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস নেওয়া প্রথম দিক থেকে আমাদের জন্য বেটার, ঠিক আছে। প্রতিটি ক্লাস 30 থেকে 45 মিনিট সময় নিয়ে আপনি প্রতিটি ক্লাস করাবেন একদম প্রথমে যখন আপনি স্টার্ট করবেন তখন আর কি। তারপর হচ্ছে যদি আমরা ধরে নিলাম 5টা ক্লাসে করাচ্ছি, 5টা ক্লাস করাতে যদি আমরা 45 মিনিট করে করাই, তাহলে মনে করেন হচ্ছে আমাদের 4 ঘন্টার একটু উপরে হতে পারে সামথিং। কিন্তু আমরা 5 ঘন্টা সময় সেখানে ধরে রাখতে হবে যে 5টা ক্লাস মানে আমাদের 5 ঘন্টা। প্রত্যেকটা ক্লাস 45 মিনিট করানোর পরে হচ্ছে আমরা 15 মিনিট করে বিরতি দিব। বিরতি দেওয়ার পরে হচ্ছে আমরা আবার দ্বিতীয় ক্লাস শুরু করবো। এতে করে আমাদের হেলথ ভালো থাকবে এবং একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস আমরা শুরু করলে এতে করে দ্বিতীয় যে ক্লাসটা আমরা শুরু করবো সেই ক্লাসে হচ্ছে কোয়ালিটি আমাদের ঠিক থাকবে না। সেজন্য আমরা একটা ক্লাস করানোর পরে পরবর্তী ক্লাসে মিনিমাম 15 মিনিট আমরা একটা ব্রেক নিয়ে নিব। তারপর হচ্ছে আবার রিটার্ন করে দ্বিতীয় ক্লাসটা স্টার্ট করবো, ঠিক আছে। যদি আমাদের এমন হয় যে ক্লাসের পর ক্লাস থাকে, কিন্তু আমাদের তো যদি আমরা বাস্তবতা দেখি সেখানে হচ্ছে যে একটা ক্লাস সকালে থাকে, একটা ক্লাস রাতে থাকে, একটা ক্লাস দুপুরে থাকে। সেটা হচ্ছে আপনার মানে যখন স্টুডেন্ট আসে তখন। কিন্তু যখন আপনার এরকম থাকে যে আমার 10টা স্টুডেন্ট আছে, এখন আমি তাদেরকে আমি সময় কীভাবে দেবো, তখনকার জন্য এই বিষয়টা আপনি প্রয়োগ করতে পারেন। কিন্তু শুরুতে তো আপনার এত স্টুডেন্ট আসবে না, যখন আসবে তখন আপনি নিয়মটা ফলো করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু প্রথমে আপনি যদি মনে করেন এতগুলো চাপ নিয়ে নেন যে কোনো বিরতি দিলাম না, কোনো হচ্ছে স্টুডেন্ট আসার পরে দেখা যাচ্ছে যে একটার পর একটা আমরা পড়াচ্ছি, এতে করে নিজের হেলথ প্রবলেম হবে, আপনার দেখা যাচ্ছে যে ক্লাস কোয়ালিটি কমে যাবে। আর ক্লাস কোয়ালিটি কমে গেলেই কি আপনার স্টুডেন্ট সেখান থেকে আস্তে আস্তে চলে যাবে। সুতরাং এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ শুরুতে। তারপরে হচ্ছে আপনার যখন কিছুটা অভিজ্ঞতা হয়ে যাবে, একটু অভিজ্ঞতা হয়ে যাওয়ার পরে দিন আপনি 6 থেকে 8টা ক্লাস নিতে পারবেন। সেটা আপনি একদিন হবে না ভাই। আপনি যদি এখানে কাজ করেন মিনিমাম আপনাকে এখানে কাজ করতে হলে মিনিমাম যদি 6 মাসের উপরে টাইম দেন, তাহলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি আজকে আসার পরেই আপনি খুঁজতে আছেন কীভাবে স্টুডেন্ট পাবেন, কীভাবে আপনি পড়াতে পারবেন, তাহলে হবে না। আপনি একজন ফার্স্ট স্টুডেন্ট পেতে হলেও আপনার মিনিমাম অনেক দিন ওয়েট করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, কীভাবে স্টুডেন্ট পায়, ভালো গাইডলাইন ফলো করে আপনি চলতে হবে, তাহলে আপনি স্টুডেন্ট পাবেন। এখানে আসার পরেই দেখা যায় অনেকেই দেখি আমাকে মেসেজ করে যে ভাইয়া আমাকে স্টুডেন্ট দেন, আমি আরবি পড়াতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে। কিন্তু বিষয়টা তো সোজা না। এখানে শিখার আছে, এখানে জানার আছে, এখানে বোঝার আছে, এখানে হচ্ছে স্টুডেন্ট টিকে রাখার বা স্টুডেন্ট নিয়ে আসার অনেক কলাকৌশল আছে। সেগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনাকে স্টুডেন্ট দিয়ে লাভ নেই। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা স্টুডেন্ট দিলাম, দেওয়ার পরবর্তীতে আপনি তাকে কীভাবে গাইড করবেন, তাকে কীভাবে চালাবেন, তার অভিভাবকদের সাথে কীভাবে কথা বলবেন, সেই বিষয়গুলো যদি আপনি না জানা থাকে তাহলে সেই স্টুডেন্ট আপনি টিকবে না। সুতরাং সব কিছু মাথায় রেখে আপনাকে চলতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনি অনলাইনে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। যখন আপনি ভালো কিছু হবে, মনে করেন দিনে 5টা 7টা 8টা 10টা প্রাইভেট আপনার কাছে এসে পড়ছে, তখন কি একটু অভিজ্ঞতা আপনার অর্জন হওয়ার পরে বিষয়টা হবে, শুরুতে এটা হবে না। সুতরাং যারা এখানে আসবেন ধৈর্য ধরে একটু সময় নিয়ে রিচার্জ করে টাইম নিয়ে এখানে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের লাভ হবে, ঠিক আছে। কারণ এই মার্কেটটা বিশাল একটা সমহার মার্কেট রাইট নাও। এখন যেভাবে মানুষ এটাতে আসতেছে, সামনে এটা আরও বড় মার্কেট হবে। আর বর্তমানে মাদ্রাসাগুলোর কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া আসার পরে কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, সেটা দিন দিন মানে মানুষের থেকে আস্থা উঠে যাচ্ছে এই মাদ্রাসাগুলোর ওপর থেকে। তখন মানুষই নিয়মিত অনলাইনের দিকে ঝুঁকে আসতেছে। সুতরাং আমরা যদি এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারি, পরবর্তীতে আমাদের এখানে স্টুডেন্ট ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন আপনারা, ঠিক আছে। তবে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি যখন একটু অভিজ্ঞতা হয়ে যাবে আপনার, তখন আপনি চাইলে 5টা 7টা 8টা 10টা পর্যন্ত ক্লাস করতে পারবেন। তবে যত ক্লাসে করেন আপনি মান বজায় রেখে যখন ক্লাস করবেন, তখন আপনার এখানে স্টুডেন্ট এসে অভিভাবকরা সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক আছে। তখন আপনার একাডেমির জন্য বেটার হবে। যাই হোক, এখন যদি আমরা দেখি 10+ ক্লাস করলে কোয়ালিটি কমে যাবে। 10এর উপরে কখনোই কোনো ক্লাস করবেন না। আপনার যত স্টুডেন্ট থাকুক, আপনি যদি পসিবল হয় 10টার পর আপনি একজন হায়ার করেন, একজন শিক্ষক হায়ার করেন, তাকে দিয়ে আপনি পড়ান, সমস্যা নেই। তো যদি আপনার স্টুডেন্ট আসতেই থাকে, আপনার প্রতিষ্ঠানে সুনাম থাকে, তখন আপনি স্টুডেন্ট হায়ার করে তখন আপনার প্রতিষ্ঠান চালাবেন, ঠিক আছে।
তো 10টার বেশি ক্লাস করলে আপনার স্বাস্থ্যের প্রবলেম হবে, আপনাদের স্টুডেন্টের ক্লাসের কোয়ালিটি কমে যাবে, সব কিছু বিবেচনা করলে 10টার উপরে কখনো ক্লাস করবেন আপনাদের কাছে। আমার এটা হচ্ছে একটা কথা আর কি বললাম। যাই হোক, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি এখানে দেখি যে যদি একটা হিসাব দেখি, 5টি ক্লাস দিনে যদি আমরা নিই তাহলে মান্থলি কত আয় হয়। ঠিক আছে, দেখেন 5টা ক্লাস যদি আমরা নিই তাহলে 5টা ক্লাস যদি আমরা নিই 30 দিনে আমাদের 150টা ক্লাস হবে। দৈনিক যদি 5টা স্টুডেন্ট আমরা পড়াই 30 দিনে হচ্ছে আমাদের প্রায় 150টা ক্লাস মাসে হবে। তো আমরা যদি সবগুলো স্টুডেন্ট যদি আমরা 5টা স্টুডেন্ট যদি আমরা দেশের বাইরে থাকি তাহলে আমাদের কত হয় দেখছেন, এখানে একটা আয়ের সংখ্যা দেওয়া আছে, দেখেন প্রায় $750 একটা হিসাব এখানে দেওয়া আছে। যদিও এগুলো হচ্ছে এত সহজ না, এগুলো করতে আপনার অনেক টাইম লাগবে, অনেক হচ্ছে আপনার এখানে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তখন যাই এই বিষয়টা আপনি অ্যাকসেপ্ট করা পসিবল। ঠিক আছে, এটা যে পসিবল না ব্যাপারটা এমন না, এটা একদম সিম্পল একটা বিষয়। ঠিক আছে, 95,000 টাকা 85,000 টাকা এটা বেশি কিছু না যদি আপনি বাইরের দেশে স্টুডেন্টগুলো ধরতে পারেন। ঠিক আছে, আপনি এটা লক্ষ্য রাখতে পারেন যে আমার একদিন আমার কি 1 লাখ টাকা ইনকাম হবে, হবে ইনশাল্লাহ, এটা এরকম পথ। সুতরাং আপনাকে সেটা ক্রিয়েট করতে হবে, তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা যদি এখানে দেখি সতর্কতা, এখানে যা যা আপনি করবেন না, একটানা 5টা ক্লাস নেবেন না, যেটার উপর আমি আলোচনা করেছি অলরেডি। কারণ একটানা 5টা ক্লাস নিলে আপনি ক্লান্ত হবে, ক্লাসের মান কমে যাবে, ক্লাসের মনে করেন কোয়ালিটি কমে যাবে। সুতরাং 5টার বেশি আপনি ক্লাস নেবেন না। আর হচ্ছে ক্লাস যখন করাবেন তখন পাশে হচ্ছে মামপট রাখবেন, পানি রাখবেন, যাতে করে একটু পর পর আপনি পানি খেতে পারেন, গলার যাতে না শুকিয়ে যায়। কারণ অনলাইনে আপনি ধীরস্থিরভাবে যখন কথা বলতে থাকবেন তখন হচ্ছে আপনার পানি যদি পাশে না থাকে তাহলে আপনি কি একটু পর উঠতে হবে ক্লাস থেকে, এটা বিরক্তকর একটা বিষয়। সুতরাং এটা যাতে না হয় সেজন্য পাশে পানি রেখে তারপর হচ্ছে ক্লাসে বসবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে অলওয়েজ আমরা যখন স্ক্রিনের দিকে তাকাই থাকি, এই 5 ঘন্টা যদি আমরা 5টা ক্লাস নিই, 5 ঘন্টা আমরা স্ক্রিনের দিকে তাকাই থাকলে আমাদের চোখেও প্রবলেম হবে। সেজন্য আপনি চোখের বিশ্রাম দিন 20 মিনিট পর পর, 20-20 নিয়মে। ঠিক আছে, তাহলে আপনার জন্য বেটার হবে। তারপরে হচ্ছে আপনার পরিবারকে আপনি সময় দিতে কখনোই বলবেন না। যেটা বললাম যে যদি আমরা 5টা ক্লাসের বেশি করাই তাহলে কি আমরা আমাদের ফ্যামিলিগুলোকে সময় দিতে পারবো না, বা সময় দিতে পারলেও দেখা যাচ্ছে যে সেখানে কি যদিও আমরা সময় দিতে পারি সেখানে তখন আমাদের ক্লান্তি একটা ভাব এসে পড়বে, ফ্যামিলির সাথে ওই রকম বর্নিং হবে না। সুতরাং 5টা ক্লাসের বেশি না করাই বেটার প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে আপনি যখন মনে করেন যে না আমি এখন 10টা ক্লাস যদি আমি নিজেই করাই, 5টা ক্লাস যদি আমি 5টার পরে ক্লাস আমি নিজেই পড়াই তাহলে হচ্ছে আমার একাডেমিক উন্নয়ন সেটা আমি করতে পারবো না। তখন আপনি চাইলে বাইরের কাউকে হায়ার করে আপনি সেখানে নিতে পারেন। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে দিনে কতটা ক্লাস নেওয়া উচিত বা কী কী করা যেতে পারে ক্লাসগুলোতে, এই বিষয়টা আলোচনা করলাম। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা দেখি টাইম জোন বুঝুন, সঠিক সময়ে ক্লাস নিন। ঠিক আছে, অনলাইনে ক্লাস করাতে গেলে এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেহেতু দেশের বাইরের স্টুডেন্টগুলোকে পড়াবো, দেশের বাইরের স্টুডেন্টগুলোকে আমরা যখন পড়াতে যাই তখন দেখা যাচ্ছে যে টাইম জোনের একটা ব্যাপার স্যাপার থেকে যায় সেখানে। আমার বাংলাদেশে যদি 10টা বাজে, এটা হচ্ছে সৌদি আরবে এসে হচ্ছে কি বেজে যাবে হচ্ছে দিনের 1টা, তারপর হচ্ছে কাতারে বেজে যাবে হচ্ছে 1:30টা, ইন্ডিয়া সেটা যদি বাংলাদেশে যদি 10টা বাজে ইন্ডিয়া চলে যাবে সেটা কয়টা, 10:30টা। সুতরাং প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের টাইম জোন এক না। তো আমরা যেহেতু বেশিরভাগই হচ্ছে দেশের বাইরের বা ইউরোপ কান্ট্রির টাইম জোনগুলোতে আমরা বাচ্চাদেরকে পড়াবো, তাহলে আমাদেরকে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কি আমাদের ক্লাস করাতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা যদি এখানে দেখি ইউরোপের টাইম জোন, দেখেন ইউরোপের টাইম জোন হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে 5 থেকে 6 ঘন্টা পিছিয়ে থাকে। ঠিক আছে, 5 থেকে 6 ঘন্টা পিছিয়ে থাকে ইউকেতে, ইউরোপে। তো সেটা আপনি যদি ইউকে সন্ধ্যা 5টা, তখন বাংলাদেশে কি রাত 10টা থেকে 11টা, রাত 10টা থেকে 11টা। এখন মনে করেন বাংলাদেশে রাত 10টা থেকে 11টা, তখন হচ্ছে ইউকেতে কয়টা বাজে, তখন হচ্ছে সন্ধ্যা 5টা বাজে তখন। ঠিক আছে, যখন সন্ধ্যা 5টা ইউকেতে বাজে তখন বাংলাদেশে রাত 10টা থেকে 11টা এই টাইমের ভিতরে থাকে। সুতরাং আমরা যখন তাদের বাচ্চাদেরকে পড়াবো তখন হচ্ছে ওই টাইমটা হবে, সেরা সময় হবে রাত 9টা থেকে 11টা। রাত 9টা থেকে 11টা ওদের ওখানে মেবি 5টা থেকে 6টা বা 4টা থেকে 5টার একটা টাইম থাকে। ঠিক আছে, তো এই টাইম জোনগুলো যদি আমরা ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারি তখন আমাদের ক্লাসগুলো আর মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং টাইম জোনটা বুঝুন, তাহলে আপনাদের জন্য বেটার হবে নেক্সট টাইমে কাজ করতে। ঠিক আছে, তারপর আমরা যদি আমেরিকা দেখি, দেখেন ইউএসএ যদি দেখি, কানাডা টাইম জোন বাংলাদেশ থেকে ইউএসএ 11 ঘন্টা পিছিয়ে থাকে। ইউএসএ সন্ধ্যা 5টা হলে বাংলাদেশে ভোর 5টা। অর্থাৎ ইউএসএ যদি আপনার মনে করেন মাগরিবের আজান হয় তখন আমাদের বাংলাদেশে হয়তো ফজরের আজান হবে। ঠিক আছে, আর বেসিক্যালি পড়াশোনা বাচ্চারা করে হচ্ছে সন্ধ্যার পরেই, বা সন্ধ্যার স্কুল ক্লাস শেষ করে এসে একটু বিরতি নিয়ে সন্ধ্যার আগে বা পরে এই টাইমটাতেই বাচ্চারা বেশি অনলাইনে ক্লাস করে বা পড়াশোনার জন্য বসে। সব দেশে একই নিয়ম। ঠিক আছে, তো সেই হিসেবে আপনি যখন বাংলাদেশ থেকে ইউএসএ 11 ঘন্টা পিছিয়ে থাকে, তখন মনে করেন বাংলাদেশে যখন ফজর আজান দেয় তখন ইউকেতে মাত্র মাগরিব আজান দেয়, বা মাগরিব হচ্ছে এমন একটা ভাব থাকে। ঠিক আছে, সুতরাং তখন আপনি তাদেরকে পড়ানোর সেরা সময় হচ্ছে বাংলাদেশ টাইম 11টা থেকে রাত 2টা পর্যন্ত। এই টাইমে আপনি ইউএসএ বা কানাডা টাইম জোনের সাথে মিলিয়ে তাদেরকে আপনি পড়াতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন, বিষয়গুলো আয়ত্ত করে নেবেন। আর আমি পিডিএফ প্রেজেন্টেশনটা দিয়ে দিব, সেটা পড়ে আপনারা আরও কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আমরা যদি অস্ট্রেলিয়া দেখি, অস্ট্রেলিয়ার টাইম জোন যদি দেখি,
বাংলাদেশ থেকে 4-5 ঘন্টা এগিয়ে থাকে সবসময় অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে 4-5 ঘন্টা এগিয়ে থাকে। আমরা উপরেগুলো দেখলাম পিছিয়ে থাকে, কিন্তু এখন দেখতেছি আমাদের এখানে এগিয়ে থাকে। ঠিক আছে, তো এগিয়ে বাংলাদেশ থেকে 4-5 ঘন্টা এগিয়ে থাকে সবসময় কি অস্ট্রেলিয়া। সেরা সময় হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 5টা। কারণ হচ্ছে ওই যে বললাম তো সন্ধ্যার পরে হচ্ছে বাচ্চারা পড়ে, তো মনে করেন দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত, মনে করেন 2টা বাজলে ওনাদের কয়টা বাজে মাগরিবের পর হয়, যেহেতু 4-5 ঘন্টা এগিয়ে থাকে। ঠিক আছে, সবসময় আপনাকে টার্গেট করতে হবে মাগরিবের পরের সময়টা। কোন দেশে মাগরিবের পরের সময়টা কয়টা বাজে হয় বাংলাদেশের সাথে, সেটা একটা স্লট আপনি হচ্ছে এতে ক্যালেন্ডারে সেট করে রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আপনি অস্ট্রেলিয়া যদি ক্লাস নিতে চান তাহলে আপনাকে দিনের বেলাতেই ক্লাস নিতে হবে আর কি, যেমন জোহরের পর থেকে আপনি আসর পর্যন্ত। ঠিক আছে, জোহরের পর থেকে আপনি আসর পর্যন্ত এই টাইমটা তাদের কি দিনের বেলাতেই তাদের ক্লাস নিতে পারেন। তাদের টাইম জোন সহজ এবং বিকল্প আমাদের বাংলাদেশের জন্য। এই সময় সবাই আমরা মোটামুটি ফ্রি থাকি, বা যারা এই লাইনে কাজ করাবেন তাদের জন্য রাত না হওয়ার একটা মানে ইয়ে থাকে। অন্যগুলো তো যেমন ইউএসএ আপনার হচ্ছে ক্লাস যদি স্টুডেন্টকে পড়ান তাহলে আপনাকে ভোর রাত পর্যন্ত জাগতে হবে। ইউরোপে যদি আপনাকে পড়ান তাহলে রাতের 11টা পর্যন্ত জাগতে হবে। কিন্তু অস্ট্রেলিয়াতে যখন পড়ান তখন আমাদের দিনের বেলায় হচ্ছে তাদের রাত। ঠিক আছে, তো সেটা হচ্ছে একটা বেটার অপশন, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি যদি একটা টিপস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে একাধিক টাইম জোন স্টুডেন্ট রাখুন। যেমন মনে করেন একটা রাখলেন হচ্ছে, যেমন আপনি যদি একটা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট থাকে, সে হচ্ছে তার মাগরিব কখন হচ্ছে, তার মাগরিব হচ্ছে বাংলাদেশ টাইম 2টা থেকে 5টার ভিতরে। তো এই টাইমে আপনি একটা স্টুডেন্ট রাখলেন। তারপর হচ্ছে আপনার ওই যে ইউএসএর একটা স্টুডেন্ট রাখলেন, তার টাইম কয়টা, 11টায়। তো 5টা থেকে 11টা এখানে অনেক ডিফারেন্স থাকে, তখন একজনের সাথে আরেকজনের কানেক্টিভিটি থাকবে না। তারপর হচ্ছে আপনি যদি ইউএসএর একটা স্টুডেন্ট পান, তাকে পড়াবেন হচ্ছে রাত 2টার পর থেকে নিয়ে 11টা বা 12টা, যাই হোক, তখন আপনি পড়াতে পারেন। ঠিক আছে, সেজন্য বলা হয়েছে এখানে টিপসে বলা হয়েছে যে একাধিক টাইম জোনের স্টুডেন্ট আপনি সবসময় আপনার পাশে রাখুন। ঠিক আছে, তাহলে আপনার জন্য বেটার হবে। তারপর হচ্ছে সব দেশের স্টুডেন্ট স্লট একসাথে ফিল আপ করুন। ঠিক আছে, সব দেশের টাইম জোন একসাথে কি গুগলে হচ্ছে আপনি ফিল আপ করে রাখতে পারেন। তারপর হচ্ছে গুগলে টাইম জোন কনভার্টার দিয়ে আপনি যখন লিখবেন তখন হচ্ছে আপনি বুঝতে যেতে পারবেন কোন দেশে কয়টা বাজে। ঠিক আছে, কোন দেশে কোন টাইম, এগুলো আপনি একটু রিসার্চ করলে, একটু গুগল করলে এই বিষয়গুলো কি আপনি টাইম জোন কী করতে পারেন, বুঝতে পারবেন। স্টুডেন্টদের কি স্থানীয় সময়ে স্লট সবসময় রেডি করে রাখবেন। যেমন মনে করেন ইউকের স্টুডেন্ট যদি আপনার একটা থাকে, তার টাইম কয়টায়, সেটা আপনি একটা স্লট বানিয়ে রাখবেন, যাতে করে আপনি রিমাইন্ডার দেয় যে এখন টাইম হয়েছে ওই স্টুডেন্টের, আপনি 10 মিনিট আগে একটা স্লট বানিয়ে রিমাইন্ডার দিয়ে রাখবেন। তাহলে আপনাকে মোবাইল অপশন থেকে আপনাকে কি মেসেজ করা হবে, তখন আপনি সেই হিসাবে কী করতে পারবেন, সেই হিসাবে আপনি বুঝে যেতে পারবেন যে আমার একটা ক্লাস আছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন যে টাইম জোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনে পড়ানোর ক্ষেত্রে। যেহেতু আমরা বাংলাদেশের স্টুডেন্ট পড়াবো না, এখানে বিভিন্ন দেশের স্টুডেন্ট পড়াবো, সেই হিসাবে টাইম জোনটা আমাদের যদি ঠিকঠাক মতো ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য বেটার হয়। তো আশা করি টাইম জোনের বিষয়টা বুঝতে পেরেছেন। সঠিক সময়ে আপনি যদি টাইম জোন নিয়ে ক্লাস করান তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আশা করি বিষয়টা আপনারা ফলো করবেন। আচ্ছা, এখন যদি আমরা যদি 3 নম্বর বিষয়টা দেখি, সেটা হচ্ছে নামাজের সময় বাছান, দিন আগে ক্লাস পরে। এই বিষয়টা হচ্ছে কেন জানেন, ওই যে বিভিন্ন দেশের টাইম জোন অনুযায়ী যদি আপনার ক্লাস পড়ে যায়, তখন তো আপনি নামাজের সময় আপনি কী করতে পারবেন না। তখন তো আপনি নামাজের সময় কখন হচ্ছে, নামাজের রক্ত কখন হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার নামাজের সময়, তাদের তখন ফ্রি টাইম, তখন কী করবেন, সেই বিষয়গুলো বাছিয়ে হচ্ছে আপনাকে কি ক্লাস নিতে হবে। সেই বিষয়গুলো না বাছিয়ে ক্লাস নিলে তার হবে না। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রেখে আপনারা ক্লাস করবেন। দেখেন, নামাজের রক্ত কখন নামাজের রক্ত হয় সেটা তো আমরা অবশ্যই জানি। তারপর আমি এখানে বলি যে ফজর হচ্ছে সূর্যোদয় পর্যন্ত কোনো ক্লাস না রাখাই বেটার। ঠিক আছে, ফজর থেকে, এটা মাথায় রাখবেন সবসময়। তারপর হচ্ছে সবচেয়ে ভালো সময় হচ্ছে, মানে ভালো সময় বলতে কি সবচেয়ে ভালো সময় না, মানে ভালো সময় হচ্ছে জোহর থেকে আসরের সময়টা। এই সময়টা আপনারা একটা পারফেক্ট একটা টাইম। ঠিক আছে, তারপর হচ্ছে এই টাইমটা আপনারা ক্লাস করাতে পারেন, ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে মূল সময় আমাদের হচ্ছে মাগরিবের পর থেকে, কারণ মাগরিবের পর হচ্ছে সব দেশের মাগরিব পরেই মোটামুটি ক্লাসগুলো করায়। সুতরাং মাগরিবের পর থেকেই কি আপনি রাখতে হবে যে মাগরিবের পর থেকেই মূল ক্লাস নেওয়ার একটা প্ল্যান আপনি সাজিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তারপর হচ্ছে আসার পর হচ্ছে এসে নামাজ পড়ে রাতের বেচ, যদি আপনি একাডেমি চালান তাহলে রাতের বেচগুলো চাইলে তখন দিতে পারেন। সেটা হচ্ছে আপনারা যখন একাডেমি করবেন তখন হচ্ছে আপনাদের ব্যক্তিগতভাবে যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাবেন আর কি। আমি জাস্ট একটা ধারণা দেওয়া আর কি এখানে। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা দেখি একটি আদর্শ দিনের রুটিন কেমন হওয়া উচিত বা কেমন, সেটা যদি একটা উদাহরণ দেখি, দেখেন 5টা হচ্ছে ফজর এবং প্লাস তেলাওয়াত, সেটা আপনার জন্য। তারপর হচ্ছে 8টা থেকে 11টা বাংলাদেশের বেচ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার বেচ। তারপর হচ্ছে 1টা থেকে জোহর পর্যন্ত, মানে জোহরের পর থেকে আপনি একটু বিশ্রাম নিয়ে নেবেন। তারপর হচ্ছে রাত 9টা থেকে 11টা, এই টাইমটা হচ্ছে আপনার ইউকের যে বেস থাকবে, ওই যে তাদের তখন তো সন্ধ্যা থাকবে, তখন আপনি ইউকের বেসটা কি এই যে 9টা থেকে 11টা পর্যন্ত বাড়াতে পারবেন, সেটা কি আপনার জন্য বেটার হবে আর কি।
তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা এখানে দেখি যে জুমার দিনে আমরা কী করতে পারি বা জুমার দিনে কী করা যেতে পারে, জুমার দিনে কী কী বিষয়গুলো যদি একটু জেনে রাখি তাহলে বেটার হয়। দেখেন, শুক্রবার দুপুরে কোনো ক্লাস না রাখাই বেটার, কারণ হচ্ছে আপনি সেদিন জুমার নামাজ থাকবে। তো জুমার নামাজের দিন তো আপনি ক্লাস দুপুরবেলা ক্লাস করতে পারবেন না, সুতরাং এটা আগেই মাথায় রাখতে হবে। যেহেতু আমরা এখানে আলোচনা করতেছি নামাজের সময় বাঁচান আগের দিন, এই বিষয়টা যেহেতু আলোচনা করতেছি সেই জন্য কথাটা এখানে আসলো যে শুক্রবার দুপুর ক্লাস না রাখাই বেটার বা রাখবেন না, ঠিক আছে। জুমার আগে ও জুমার পরে এই বিষয়টা ব্যবধান রেখে আপনারা সবসময় কি ক্লাস মানে যখন শিডিউল দিবেন তখন এই বিষয়টা মাথায় রেখে তাদেরকে শিডিউল দিবেন যে আসলে আমি স্টুডেন্টকে যে সময়টা দিচ্ছি সেটাকে আমার আসলে তখন দিতে পারবো কি না, বা এই টাইমটা আমি কী করবো, বা এই টাইমটা আমার নামাজ হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রেখে তখন তাকে আপনি হচ্ছে সময় দেবেন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে স্টুডেন্ট যদি একান্তই আপনার পড়াতেই হয় তাহলে স্টুডেন্টদেরকে আগে জানিয়ে দেবেন যে জুমার নামাজ এখন, বা ওই সময় শিডিউলটা না রাখাই বেটার আর কি। জুমার দিনে হালকাভাবে একটা শিডিউল রাখতে পারেন, যে ছুটির দিন তো, যাতে করে ছুটির দিনটা ওই রকমই মনে হয় আর কি। সেই জন্য জুমার দিন ক্লাস ওই রকম না রাখা, যতটুকু পসিবল হয় আপনি না রাখার জন্য ট্রাই করবেন। তারপরেও যদি রাখতেই হয় তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সেদিন কী করবেন, ক্লাস করাবেন আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি স্টুডেন্টদেরকে আপনি বলতে পারেন যে নামাজের কথা স্টুডেন্টকে বলুন, ঠিক আছে। ক্লাস সময়সূচিতে নামাজের বিরতি রাখুন, ঠিক আছে। এটা আসলে পসিবল হয় না, তারপরও এটা আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। যখন ক্লাস সময়সূচিতে আপনি কী করবেন, নামাজের বিরতি রাখবেন, তাহলে স্টুডেন্ট আপনাকে সম্মান করবে, বলবেন না মাশাল্লাহ ওস্তাদ খুবই দিনী, বা অভিভাবকরা শুনলেও বেটার মনে করবে। বাট এটা হচ্ছে হুটহাট অনেক সময় হয় না যে স্টুডেন্ট আমি করতে হবে ক্লাসটা, তারা কোনো রকমই আমাকে এখান থেকে অব্যাহতি দিচ্ছে না, তাহলে আপনি এটা করতে পারেন, ক্লাসের সময় তাদের থেকে বিরতি নিয়ে নামাজ পড়তে পারেন, ঠিক আছে। নামাজ পড়লে তারা আপনাকে কী মনে করবে, না আলহামদুলিল্লাহ এটা ভালো একটা টিচার পেয়েছি, আপনাকে সম্মান করবে, আপনার ব্র্যান্ডের ভ্যালু বাড়বে, এবং আপনি যে দিনদারিতা সেটা তারা প্রকাশ পাবে, এতে করে তারা বুঝতে পারবে যে না আলহামদুলিল্লাহ ভালো একটা টিচার পেয়েছি। আশা করি যে আপনারা অনলাইন ক্লাস করাতে গেলে নামাজের সময় বাঁচিয়ে কীভাবে আপনি ক্লাস করবেন, বা জুমার দিন আপনি কীভাবে ক্লাস করাতে পারবেন, কীভাবে শিডিউল রাখতে পারবেন, সেই বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তো আশা করি ইনশাল্লাহ এই বিষয়টা ফলো করবেন। তো তারপর যদি আমরা দেখি, আচ্ছা এখন যদি আমরা এই সাপ্তাহিক রুটিনের বিষয়টা দেখি, দেখেন আমরা যখন অনলাইন ক্লাস করাবো তখন আমাদের রুটিনগুলো ফলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুটিনগুলো যদি আমরা ঠিকঠাক মতো ফলো করতে পারি তাহলেই হচ্ছে আমাদের অনলাইন মাদ্রাসা অগ্রগতি আমরা হয়তো কিছুদিনের ভিতরে দেখতে পাবো, ঠিক আছে। তো এর ধারাবাহিকতায় আমরা যদি সাপ্তাহিক রুটিন এবং দিন অনুযায়ী পরিকল্পনা করি তাহলে আসলে আমাদের জন্য বেটার হয়। প্রতিদিন একই নিয়মে কাজ করলে কাজ আসলে আমাদের জন্য সহজ হয়ে যায় আর কি। দেখেন এখানে সপ্তাহ শুরুতে শনি এবং রবিবার আপনি কী করতে পারেন, শনি এবং রবিবারে আপনি যখন একাডেমি বড় হয়ে যাবে তখন আর কি এই বিষয়গুলো করতে পারবেন। দেখেন স্টুডেন্টদের ট্রায়াল ক্লাস নিতে পারেন, নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের ট্রায়াল ক্লাস শনি এবং রবিবারে শিডিউল রাখতে পারেন, যে এই দিনে হচ্ছে আমাদের মূলত ফোকাস দেবো ট্রায়াল ক্লাসে, ঠিক আছে। অনেক সময় হয় না অ্যাড রান করবো, তখন আপনারা চাইলে ওই অ্যাডগুলো ওই টাইমে রান করতে পারেন শনি এবং রবিবারে, তখন স্টুডেন্ট আসবে তখন তাদের ট্রায়াল ক্লাসগুলো শনি এবং রবিবারে নেবেন। এটা হচ্ছে একটা ডিসিপ্লিন আর কি, ডিসিপ্লিন মেনটেন করে চললে আশা করি একাডেমির উন্নত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রায়াল ক্লাস নেওয়ার পরে আরও কী করতে পারেন, পুরনো যে স্টুডেন্টগুলো আছে তাদের হচ্ছে কি রিভিউ করতে পারেন, রিভিউ নিতে পারেন যে কী পড়াচ্ছেন বা কী কন্ডিশন, রিভিউগুলো নিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে শনি এবং রবিবার আপনি পরের সপ্তাহে কী করবেন সেই কাজগুলো একটা পরিকল্পনা চাইলেও করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি শনি এবং রবিবার এই দুদিনে আর কী কী করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজে আপনি পোস্ট দিতে পারেন, ঠিক আছে। ওই যে রিভিউগুলো এখান থেকে আনছেন না, আপনি চাইলে রিভিউগুলো পোস্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি পরিকল্পনা করতে পারেন। তারপর হচ্ছে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন সেই অ্যাড ক্যাম্পেইনগুলো শনি এবং রবিবারে দিলে তখন স্টুডেন্ট আসবে, তাদের ট্রায়াল ক্লাসগুলো কি সেখান থেকে আপনি নিতে পারবেন। তারপর আমরা যদি দেখি শনি রবিবার আমরা দেখলাম, তারপর যদি আমরা দেখি সোম এবং বুধবার, ঠিক আছে। সোমবার এবং বুধবার আমরা কি করতে পারি এখানে, দেখেন সোমবার এবং বুধবার মঙ্গল বুধ 3 দিন আমরা নিয়মিত স্টুডেন্ট, ওই 3 দিন আমাদের মূল ক্লাসে মানে দিন থাকবে আর কি, ওই 3 দিন আমাদের মূল ক্লাস দিন থাকবে, নিয়মিত স্টুডেন্টদের ক্লাস এই 3 দিন আমরা করাবো। প্লাস হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ক্লাস এই 3 দিন আমরা স্টুডেন্টদেরকে এই শিডিউলটা দিব যে শনিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন তাদেরকে আমরা কি ভালোভাবে পড়াবো, আমাদের ক্লাসের মূল টাইমে এটা থাকবে, ঠিক আছে। তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আপনার একটা ডিসিপ্লিন আপনি মেনে চলতে পারবেন। অবশ্যই তো সেখানে মনে করেন এইগুলো হচ্ছে বেচের ক্ষেত্রে আপনি তো 1-to-1 যারা পড়তে আসবে তাদেরকে তো আর এই নিয়ম আপনি ইয়ে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যাদেরকে রাখবেন বেচে তাদের জন্য হয়তো এই নিয়মটা আপনারা ফলো করতে পারেন, বা 1-to-1 ক্লাসও আপনি চাইলে ফলো করতে পারেন, আর না চাইলে যদি না পসিবল হয় তাহলে না, সেটা হচ্ছে তখনকার সময় বা সিচুয়েশনের উপরে সেটা হচ্ছে নির্ভর করবে আর কি। যাই হোক, তারপর হচ্ছে আপনি সোম মঙ্গল বুধবার এই 3 দিন আরও যা করতে পারেন, নোট ও প্রোগ্রেস রেকর্ড করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি আপডেটগুলো দিতে পারেন, কী হচ্ছে আপনার ক্লাসে, কী পড়াচ্ছেন, কী কন্ডিশন হচ্ছে, এই বিষয়গুলো কি আপনি সোম মঙ্গল এবং বুধবার এই 3 দিনের ভিতরে এই কাজগুলো করবেন। সোম মঙ্গল বুধ আপনি বিশেষ কারণ ছাড়া কোনো ট্রায়াল ক্লাস না নেওয়া বেটার, তারপর পুরো নতুন স্টুডেন্টদের রিভিউ না নিলে সেখানে বেটার, ঠিক আছে। তারপরে ফেসবুক পোস্ট আপনি 3 দিন যেহেতু আপনি পড়াশোনায় থাকবেন তখন আপনার ক্লাসও না করলে বেটার, মানে ফেসবুক পোস্ট না করলেও বেটার, কারণ তখন তো আপনি হচ্ছে কি একটা কাজে ব্যস্ত আছেন,
স্টুডেন্টদেরকে আপনি ভালো আউটপুট দিচ্ছেন বা ক্লাসগুলো ভালোভাবে নিচ্ছেন, তখন তো অন্যদিকে আর মনোযোগ না দেওয়াই বেটার, তাই না? তো সেই হিসাবে আপনি মনে করেন এই 3 দিন আপনি মূল ক্লাসে হিসাব মতো রেখে দেবেন, এই 3 দিনে যা যা করবেন এই বিষয়গুলো করবেন। আমি এখানে তো বলে দিলাম, তারপরে পিডিএফটা যখন আপনারা পাবেন তখন বিষয়গুলো দেখতে পারবেন আর কি, একটা পরিকল্পনা বিষয়টা। তারপরে বাস্তবায়ন কেউ করতে পারে কেউ করতে পারে না, সেটা হচ্ছে আপনাদের সিচুয়েশনের উপর নির্ভর করে আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আচ্ছা যাই হোক, আমরা যদি এখন বুধবারও শেষ, শনি রবি সোম মঙ্গল বুধবার শেষ হলো, এখন আমাদের 2 দিন বাকি, একদিন হচ্ছে বৃহস্পতিবার, একদিন হচ্ছে শুক্রবার। এখন আমরা যদি বৃহস্পতিবার দেখি মিড উইক রিভিউ, স্টুডেন্টদের অগ্রগতি দেখুন। সেই দিনগুলো তো ওই যে সোম মঙ্গল বুধবার ক্লাস করালেন, তার এখন বাচ্চাদের কী কন্ডিশন হচ্ছে, আপনি বৃহস্পতিবারে বসে বসে সেই বিষয়টা দেখুন, স্টুডেন্টের কেমন অগ্রগতি হচ্ছে। তারপর হচ্ছে আপনারা চাইলে দুর্বল যারা স্টুডেন্ট আছে তাদেরকে আপনারা বাড়তি সময় তখন দিয়ে তাদেরকে একটু সবল করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে বৃহস্পতিবারে আরেকটা বিশেষ কাজ হচ্ছে অভিভাবকদেরকে কি আপডেট পাঠাবেন, যে এই সপ্তাহ 3 দিন যেহেতু ক্লাস করালাম, তো ক্লাসের পরে আপডেটগুলো আপনারা বৃহস্পতিবারে কি আপনারা অভিভাবকদের কাছে পাঠাতে পারেন, ঠিক আছে, যে এই সপ্তাহে এতটুকু পড়ানো হলো বা এই বিষয়গুলো পড়ানো হলো, এই বিষয়গুলো তাদেরকে জানাতে পারেন, ঠিক আছে। এবং যদি কারো পেমেন্ট দেওয়া যদি কারো এখন বাকি থাকে, বা তাদেরকে রিমাইন্ডার দিতে পারেন, সমস্যা নেই, ওই বৃহস্পতিবারে, ঠিক আছে। বৃহস্পতিবার দিন আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আসলে কাজগুলো যখন আমরা ভাগ করে নিব তখন হচ্ছে আমাদের আর একটা একাডেমি পরিচালনা করতে কি মানে বেশি হিবিজিবি লাগবে না। আর কাজগুলো যদি আমরা অগোছালোভাবে করি তাহলে হচ্ছে একাডেমি চালাতে গেলে আমরা দেখা যাচ্ছে যে মাঝপথে আমরা ছেড়ে চলে যেতে হবে। অনেকেই দেখি খুব আগ্রহ সহকারে অনলাইনে মাদ্রাসা করে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তারা হারিয়ে যায়, কারণ সিস্টেম বোঝে না, রুটিন বোঝে না, পরিকল্পনা বোঝে না, বা ওইরকম গাইড পায় না, যার কারণে দিন শেষে তারা হারিয়ে যেতে হচ্ছে। সুতরাং আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন, আমার এখান থেকে ফলো করতে হবে ব্যাপারটা এমন না, যে কোনো জায়গা থেকে রিসার্চ করে যদি আপনি আরও ভালো কিছু ফলো করতে পারেন আপনাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা শুক্রবারের দিনটা দেখি, বিশেষ দিন এটা, সেটা হচ্ছে জুমার আগে ক্লাস কম রাখুন, ওই যেটা আগে বললাম, উপরে বললাম, ঠিক আছে, ওপরে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি একবার। তারপর হচ্ছে আপনি জুমার আগে ক্লাস কম রাখবেন, আত্মোন্নয়নে নিজেকে সময় দিবেন, নিজের আমল আখলাক আপনি ঠিকঠাক মতো করতে পারবেন, সেদিন একটু প্রতিদিন তো ব্যস্ত থাকেন, সেদিন একটু কাজ কম রেখে সেদিন একটু আল্লাহ বিল্লাহ করবেন। তারপর হচ্ছে মানে নিজেকে সময় দিবেন, পরিবারকে সময় দিবেন। তারপর হচ্ছে আরেকটা কাজ, পরের সপ্তাহের কন্টেন্ট বানাবেন, ঠিক আছে। আমি সামনের সপ্তাহে কী করবো, শুক্রবারে বসে আমি সবগুলো কন্টেন্ট রেডি করব বা পরিকল্পনা করতে পারি যে কী কন্টেন্ট যেতে পারে এই সপ্তাহে আমার পেজে। এই বিষয়গুলো যখন আপনি ঠিকঠাক মতো ফলো করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন, এবং আপনার একাডেমি অগ্রগতি ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। তবে যদি থেমে না করেন তাহলে কখনোই কি আপনার প্রতিষ্ঠান কেউ টেনে তুলবে না, আপনার প্রতিষ্ঠান আপনাকে টেনে তুলতে হবে। তো আশা করি আপনারা সাপ্তাহিক রুটিন এবং দিন অনুযায়ী পরিকল্পনা আপনারা এই এতক্ষণ আলোচনার ভিতরে বুঝতে পেরেছেন। আচ্ছা এখন যদি আমরা দেখি যে ছুটি ও বন্ধের নিয়ম, একটা অনলাইন প্রতিষ্ঠান বলেন অফলাইন প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনলাইনে আপনি কীভাবে ছুটি দিবেন বা বন্ধের নিয়ম তৈরি করবেন, কখন কীভাবে সাজাবেন, এই বিষয়টা যদি আমরা একটু দেখি একটু দেখি, তাহলে দেখেন ছুটির সঠিক নিয়ম না থাকলে মাঝে মধ্যে কি স্টুডেন্টরা বিরক্ত হয়। সুতরাং এটা বুঝে আপনাকে ক্লাস করাতে হবে, অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায় বিষয়টা প্রযোজ্য, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন বাৎসরিক ছুটি, বছরে কতদিন আপনি ছুটি নেবেন সেটা যদি আমরা একটু দেখি, দেখেন ঈদুল ফিতরের 3 থেকে 5 দিন সময়ের ছুটি রাখবেন, বেশি দিন রাখলে আবার স্টুডেন্ট হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, ঠিক আছে। সুতরাং বেশি বন্ধ রাখা যাবে না, যতটুকু সম্ভব আপনার একটা স্বপ্নের একাডেমি, এই একাডেমি যাতে নষ্ট না হয় সব দিকে আপনাকে মেনেই চলতে হবে। ঈদের আনন্দ যদি আপনি আপনার আনন্দের ভিতরে যদি আপনার স্টুডেন্ট বা আপনার হচ্ছে একাডেমি ক্ষতি হয় তাহলে তো সেই আনন্দ বেশি দিন থাকে না। সুতরাং সেজন্য ঈদে সবসময় যতটুকু সম্ভব হয় আপনারা 3 থেকে 5 দিনের ভিতরে সময়ে আপনারা ছুটি কাটিয়ে হচ্ছে আবার আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আবার এসে পড়বেন, ঠিক আছে, আবার আপনাদের প্রতিষ্ঠান চালু করে দেবেন। তারপর হচ্ছে সেমভাবে ঈদুল আজহা, ঈদুল ফিতর 3 থেকে 5 দিন, ঠিক আছে। তারপর হচ্ছে এই বিষয়গুলো যখন ফলো করবেন তখন হচ্ছে একাডেমির উন্নয়ন হবে আপনাদের, ঠিক আছে, আপনাদের নিজেদের জন্য বেটার। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা দেখেন রমজান মাসে হালকা শিডিউল এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে রমজান মাসে আবার মানে ডাবল ডিউটির কথা বলা হয়েছে এক জায়গায়, পরবর্তী ভিডিওগুলোতে আপনারা হয়তো দেখবেন, ঠিক আছে। কিন্তু রমজান মাসে হালকা শিডিউল এটাই বোঝানো হয়েছে এখানে যে আপনারা যখন রমজান মাস আসবে তখন আপনাদের ইবাদতের মাস, শুধু টাকার পেছনে না ঘুরে, শুধু আপনার সময়ের পেছনে না ঘুরে সেই মাসটা আপনারা বিশেষ অফার দিতে পারেন, ঠিক আছে। সেই মাসটা বিশেষ অফার দিয়ে আপনারা তাদেরকে আচ্ছা এই বিষয়গুলো আমি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর এখানে যেটা বলা হয়েছে যে রমজান মাসে আপনি হালকা শিডিউল রেখে আপনারা ক্লাস পরিচালনা করবেন। তারপর হচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে আপনারা 2-3 দিন বার্ষিক ছুটি আপনারা সেখান থেকে নেবেন। দেখেন আপনার প্রতিষ্ঠান এখানে যদি আপনি ঠিকঠাক মতো কাজ না করেন এখানে কেউ কাজ করবে না। সুতরাং যত ছুটি কম কাটিয়ে আপনার প্রতিষ্ঠান আপনি উপরে তুলতে পারেন ততই আপনার জন্য ফায়দা, সেটা অবশ্যই আপনারা বোঝেন, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি কথা বলা প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা তারপর আপনি যদি ওই 2-3 দিন ছুটি যদি আপনি নেন
তখন আপনি কি করবেন, আপনি স্টুডেন্টদের অভিভাবকদেরকে ছুটির আগেই কীভাবে তাদেরকে জানাবেন সেটা যদি আমরা একটু দেখেন কমপক্ষে 1 সপ্তাহ আগে তাদেরকে বলবেন যে আগামী সপ্তাহ আমরা ক্লাসটা করতে পারতেছি না। হোয়াটসঅ্যাপে সুন্দর মতো কী করবেন, হোয়াটসঅ্যাপে সুন্দর মতো একটা মেসেজ করে তাদেরকে পাঠিয়ে দিবেন যে আগামী সপ্তাহে ক্লাসটা করতে পারতেছি না, রিকভার ক্লাসটা আমরা পরে একটা শিডিউল দিয়ে দেবেন, তখন আপনি সেই ক্লাসটা করে নেবেন, তাহলে সেটা সমস্যা হবে আশা করি। তবে এটা বেশি না, এটা হচ্ছে আপনি কয়েকবার যে করবেন ব্যাপারটা এমন না, হুটহাট করে হইতে পারে 3 মাসে একবার, 6 মাসে একবার বা 1 বছরে একবার হলো, তখন এগুলো অভিভাবকরা কিছু মনে করবে না। কিন্তু প্রত্যেক মাসে যদি বিষয়টা করেন তাহলে স্টুডেন্ট হারিয়ে যাওয়ার একটা ভয় থেকেই থাকে এই জায়গায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টাও। তারপর আমরা যদি দেখেন ফেসবুকে ওই যে রমজান মাসে যখন আপনি ক্লাসগুলো বিরতি দিবেন, আপনার প্রতিষ্ঠান অফ ঘোষণা করবেন, তখন কি করবেন, তখন আপনি একটা বিজ্ঞাপন সেখানে দিয়ে দিবেন ফেসবুকে, তখন সেখানে একটা পোস্ট দিয়ে দিবেন। এতে করে কী হবে, এতে করে হচ্ছে আপনার যারা অভিভাবক আছে বা আপনার একাডেমির সাথে যারা যুক্ত আছে সবাই তখন এই বিষয়টা বুঝতে পারবে আর কি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, তারপর হচ্ছে ওই যে উপরে বললাম যে আপনি মিস করা ক্লাস পরে দেওয়ার কথা বলবেন, এটা তো উপরে বলে দিলাম। তাদেরকে বলবেন যে নেক্সট টাইমে আমাদের এই শিডিউলে আমরা নেক্সট টাইমে আবার ক্লাসটা করব। তো আশা করি আপনারা যখন পিডিএফটা প্রেজেন্টেশনটা পেয়ে যাবেন তখন যদি পড়েন তাহলে আরও বিস্তারিত আপনারা এটা পরেই বুঝে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন দেখেন যদি আমাদের ক্লাস করতে গিয়ে কোনো ক্লাস মিস হয়ে যায়, মিস ক্লাসগুলো আমরা কীভাবে করব, মিস ক্লাসগুলো আমরা কীভাবে মেকআপ করব সেটা যদি আমরা দেখেন মিস করা ক্লাস সবসময় মেকআপ করতে হবে আপনাকে, ব্রেকআপ ক্লাস হিসেবে আপনাকে সেখানে রাখতে হবে। সপ্তাহে অতিরিক্ত স্লট রাখুন, যেটার মাধ্যমে আপনি কি ওই যে যাদের মিস হয়ে যাওয়া ক্লাসগুলো আপনি সেখানে কী করবেন, রিকভার করবেন। সেটার জন্য সপ্তাহের শেষে অতিরিক্ত স্লট, ওই যে সপ্তাহে 3 দিন আপনি ক্লাস করলেন, তারপরে দেখা যাচ্ছে যে যদি কারো ক্লাস মিস হয়ে যায় কোনো কারণে, তাকে হচ্ছে বৃহস্পতিবার ডেকে এনে তার ক্লাসটা করে নিলেন, সেটা বেটার হবে। 45 মিনিট বা এরকম টাইপের কোনো টাইম নিয়ে তাদের ক্লাস করে দিবেন। এত করে আপনি প্রশ্নবিদ্ধ হবেন না, আপনার প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হবে না অভিভাবকদের কাছে। আশা করি বিষয়টা আপনারা যখন করবেন সিচুয়েশন অনুযায়ী তখন আপনারা সেটা ডিসাইড করে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর হচ্ছে যদি কেউ ক্লাস মিস করে, তাকে ওই যে আপনি ক্লাসটা রেকর্ড করলেন না, সে ক্লাস মিস হয়ে গেলে ক্লাসটা তাকে আপনি যে ক্লাসটা বেচের ক্লাসটা করালেন তাকে সেটা আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। তবে 1-to-1 ক্ষেত্রে আপনাকে নেক্সট টাইমে আবার কি ক্লাস করাতেই হবে, সেটা কিছু করার নেই এখানে, ঠিক আছে? এটা শুধু বেচ ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কি। তারপর হচ্ছে আপনি যদি তাদেরকে ক্লাসগুলো পাঠান, পরবর্তীতে মনে করেন আপনার কারণে হোক বা ওনাদের কারণে হোক কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, আপনি যদি তাকে পরবর্তীতে ক্লাস পাঠান তাহলে সে স্টুডেন্ট আপনার প্রতি হ্যাপি থাকবে বা আপনার অভিভাবক আপনার প্রতি, আপনার একাডেমির প্রতি সন্তুষ্ট থাকবে, এতে করে আপনার প্রতিষ্ঠানের সুনাম, ঠিক আছে? আপনি সেখান থেকে দেখা যাচ্ছে যে যদি এভাবে ভালো সার্ভিস দিতে পারেন তখন তারা আপনার কাছে কি তাদের অন্য বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে আপনার কাছে দিতে রেফারেল করতেও পারে করলে, ঠিক আছে? সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, জরুরি অবস্থায় হঠাৎ যদি কোনো রকমে আপনি ক্লাস না নিতে পারেন, আপনার বৃষ্টির কারণে আপনার নেট নেই বা আপনি পারিবারিকভাবে কোনো প্রবলেম হয়েছে, এমন টাইম আপনি কী করবেন, ঠিক আছে? যদি এমন কোনো সিচুয়েশন আপনি পড়ে যান, আমরা তো মানুষ, আসলে সমস্যা তার বলে কয়ে আসে না, তো সেই ক্ষেত্রে আপনি তখন জরুরি অবস্থাতে হঠাৎ ক্লাস না নিতে পারলে আপনি এই বিষয়গুলো করতে পারবেন যে যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টদেরকে আপনার প্রবলেমটা জানান যে আমি এই ক্লাসটা করতে পারতেছি না, এই প্রবলেমের কারণে আমি পরবর্তীতে কি আমি ক্লাসটা করে নিব, বা আপনি কী প্রবলেম হয়েছে, কেন ক্লাসটা করতে পারবেন না, ঠিক আছে? সেই বিষয়টা তাদেরকে জানিয়ে দেবেন যে দেখেন আমার হচ্ছে আজকে এখানে বিদ্যুৎ নেই বা আমার ফোন চার্জ নেই বা আমি বাইরে যাচ্ছি, সেই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিবেন, কারণ জানিয়ে দিবেন এতে করে তারা বুঝতে পারবে যে না আমাদের শিক্ষক আলহামদুলিল্লাহ যথেষ্ট কি আমাদের প্রতি কেয়ার রাখে। তো তখন সে হবে কি আপনার প্রতি বিশ্বাস বাড়বে, ঠিক আছে? আপনার প্রতি তখন তাদের বিশ্বাস বাড়বে, ট্রাস্ট জন্মাবে, এতে করে আপনার নিজের ফায়দা হবে। তারপর হচ্ছে আপনি যখন তাদেরকে বলবেন যে আমি ক্লাস নিতে পারতেছি না, তখন আপনি আবার তাদেরকে জানিয়েও দেন যে আমি ক্লাসটা ওই টাইমে নিব, ওই টাইমে আমি ফ্রি থাকবো বা ওই টাইমে পারবো। এতে করে কি আপনি তাদেরকে যখন একটা সময় দিয়ে দিবেন তখন সে ওই সময় অনুযায়ী আবার আপনার ক্লাস করবে। তবে আমি যেটা বললাম আগেই বললাম যে দেখেন ব্যক্তিগত কারণ দেখি আপনি 2-3 দিন বছরে ছুটি কাটাতে পারবেন, তার বেশি না, তার বেশি হলে স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাবে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনারা একটু দেখে শুনে বুঝে এই কাজটা করবেন ইনশাল্লাহ, এতে করে আপনাদের ফায়দা হবে। আচ্ছা যাই হোক, আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারেই নিচে চলে আসলাম। এখন এখানে যদি আমরা দেখি, মোট কথা রুটিন মেনে চলুন, ইনশাল্লাহ সফলতা আসবেই, ঠিক আছে? আপনি যদি নিয়মিত রুটিন মেনে চলেন তাহলে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। নিয়মিত রুটিন ফলো করে চললে আপনার জন্য বেটার একটা অপশন, ঠিক আছে? বেটার একটা ফলাফল আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আমরা মোট কথাই দেখেন দিনে 4 থেকে 6টি অর্থাৎ 4-5-6টি ক্লাস আপনি নিন। যদি বেশি ক্লাস নেন প্রাথমিক অবস্থায় তাহলে আপনার ক্লাসের কোয়ালিটি নষ্ট হবে, এতে করে আপনার পরবর্তীতে স্টুডেন্ট কমে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে। সুতরাং কোয়ালিটি কোনো রকমই যাবে না। প্রফেশনাল ওয়েতে বাচ্চাদেরকে পড়াবেন, কোয়ালিটি ঠিক রেখে আপনার বাচ্চাদেরকে সবসময় পড়ানো ট্রাই করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর হচ্ছে টাইম জোন বুঝুন, স্লট সাজান, ইউকে রাতে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া দুপুরে, যেটা উপর আলোচনা করেছি, এই বিষয়টা বুঝুন, তাহলে আপনার জন্য টাইম জোন বুঝলে তাহলে আপনার জন্য বেটার হবে অনলাইনে ক্লাস করানোর ক্ষেত্রে। তারপর হচ্ছে আগে নামাজ পরে ক্লাস রাখুন দিন আগে,
এটাও আমি অলরেডি উপর আলোচনা করেছি, তো বিষয়টা আপনারা হয়তো সেখানে বুঝেছেন। তারপর হচ্ছে আমরা যদি দেখি শুক্রবারে হালকা ক্লাস রাখুন, পরিবারকে সময় দিন, ঠিক আছে। প্রতিদিন যদি আপনি ক্লাসে করান বাচ্চাদেরকে বা আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে যদি টাইম না দেন তাহলে আবার কিন্তু হবে না। সুতরাং সেটাও কি করতে হবে, সেটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তারপর যদি আমরা দেখি ছুটির কথা 1 সপ্তাহ আগে জানান, এতে করে স্টুডেন্ট বলেন, অভিভাবক বলেন, সবাই কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। অনলাইন মাদ্রাসা চালাতে গেলে এই বিষয়গুলো যখন আপনি ফলো করবেন তাহলে আপনার কামিয়াব হবে। আচ্ছা, দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব আমাদের 10 নম্বর ভিডিওতে কি আমরা দেখাবো। দেখেন, পরের ভিডিওতে হচ্ছে আমাদের 10 নম্বর ভিডিও। তারপর আমরা সেখানে কি দেখতে পাবো, দেখেন স্টুডেন্ট ধরে রাখার কৌশল। তারপর আমরা সেখানে দেখতে পাবো কেন স্টুডেন্ট চলে যায়। তারপর আমরা দেখতে পাবো অভিভাবকদের সাথে যোগাযোগ কীভাবে করবেন। তারপর আমরা দেখব যে মাসিক প্রোগ্রেস রিপোর্ট। তারপর আমরা দেখব বিশেষ দিনের শুভেচ্ছা। ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই 10 নম্বর ভিডিওটা দেখবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সেখানে আমরা ধারাবাহিকভাবে একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টে আপনি চাইলে আমাদের সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। অলরেডি এখানে 7টা ভিডিও আছে আপলোড করা। তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লাস পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাও হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সকল ভিডিও এবং সকল আপডেট পেতে। তো আজকে ভিডিও এতটুকু রাখলাম, ইনশাল্লাহ দেখা হবে আমাদের 11 নম্বর ভিডিওতে, 10 নম্বর ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।